হ্যালো মাইক্রোফোন টেস্ট, হ্যালো 1 2 3 4 5 6 মাইক্রোফোন টেস্ট, হ্যালো। মোবাইলটা নিয়ে আসতো নয়, ওই যে মোবাইল। হ্যালো মাইক্রোফোন টেস্ট 1 2 3 4 5 6 7 হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, প্রলয় কুমার, আদাব ভাইয়া, আদাব। তোমরাও আসো আজকে না? আচ্ছা, 90 স্টুডেন্ট ক্লাসে উপস্থিত। 100 পার হলেই আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেব। ওকে, এবং 100 স্টুডেন্ট পার হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। 100 স্টুডেন্ট পার হয়ে গেছে ভাই, ক্লাস শুরু করে দিচ্ছি এই জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজ থেকে দুর্গাপূজা শুরু হয়েছে। যদি অফলাইনে ক্লাস নিতাম তাহলে পূজার ছুটি দিতাম, তাই না? তো অনলাইনে ক্লাস, এছাড়া বেশি রাত পর্যন্ত তো পূজা মণ্ডপগুলোতে থাকা যাবে না, গভর্নমেন্টের একটা নির্দেশনায় আছে। তাহলে আজ আর আমরা টাইমগুলো কেন নষ্ট করব? ঠিক আছে, পূজার ফাঁকে ফাঁকে পড়াগুলো একটু করে নিই আমরা, কি ঠিক আছে? বা পড়ার ফাঁকে ফাঁকে পূজা করি আর কি। হ্যাঁ, আর রেদওয়ান ইসলাম পিয়াস, অনেক দিন পর লাইভ ক্লাস করতে আসলাম ভাইয়া। কেন কেন পিয়াস, অনেক দিন পর কেন ভাইয়া? এটা খুবই খারাপ কথা। আলভিনুর স্টার্ট করেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, স্টার্ট করব। ওকে, আমরা আজকে খুবই সামান্য পড়ালেখা করব, টেনশন নাই। গত ক্লাসে আমরা খুব প্রাথমিক জিনিসগুলো দেখেছিলাম, তাই না? আজকে আমরা একটু দেখব। আচ্ছা শোনো, তোমাদের না বইয়ে দেখবা এস ব্লক, তারপর হচ্ছে পি ব্লক, এরপর হচ্ছে ডি ব্লক, এফ ব্লক, এই মৌলগুলোর যে বৈশিষ্ট্য আছে এগুলো আমরা পরে করব, মানে পরে মানে সবার শেষে করব। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক। শোনো, তোমাদের কনসেপ্ট বুকে ভাইয়া যেগুলো দেওয়া আছে, যে সংখ্যাগুলো, ওগুলোই তোমরা পড়বা, ঠিক আছে? অনেক বইয়ে পি ব্লক মৌল দেওয়া আছে, দেখবা 32টা। ওকে, বইয়ে ঠিকই আছে, কনসেপ্ট বুকে ঠিক আছে। ও আচ্ছা, সিয়া কিং ভাইয়া, আপনার ডান হাতে ব্রেসলেটের মতো কি যেন লাগছে। হ্যাঁ ভাইয়া, ওটা ব্রেসলেট। হ্যাঁ ওকে, প্লিজ। তাহলে কি বলছিলাম ভাই, আমরা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌলগুলোর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমরা পরে পড়ব। এই জন্য ধরো লেখা আছে এস ব্লক মৌলগুলোর 1A গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে। এখন তুমি তো আয়নীকরণ শক্তি কি সেটাই বোঝো না, ফলে এই বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবা না। তাই আমরা মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম টপিকটা যখন শেষ করব, তারপর ভাই আমরা এই এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো পড়ব। সাদি আফরিন লিখছো ভাইয়া, অনলাইনে ক্লাস করতে চোখ তো নষ্ট হয়ে গেল, অফলাইন শুরু করেন। ভাইয়া ঠিকই বলেছো, তোমাদের তো শুধু চোখ নষ্ট হলো। ওকে, তোমাদের তো শুধু চোখ নষ্ট হয়ে গেল, আমার তো মন, চোখ সব নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, তো দেখি আমরা। তো তোমরা গত ক্লাসে দেখেছো ডি ব্লক মৌল আসলে কাদের বল। ও আচ্ছা, একজন স্টুডেন্ট একটা প্রশ্ন করেছো। হ্যাঁ হ্যাঁ, কেউ তো, আচ্ছা ঠিক আছে, ফারজানা ইয়াসমিন, বুঝতে পেরেছি যে বস্তু ইলেকট্রন কাঠামোগুলো বুঝতে পারোনি, তাই তো? আচ্ছা ঠিক আছে, বলছি, দাঁড়াও। বস্তু ইলেকট্রন কাঠামোগুলো, আচ্ছা, আমার বিশ্বাস এস ব্লক নিয়ে কারো কোনো সমস্যা নাই। যে এস ব্লক মৌল যদি হয় তাহলে NS1 থেকে 2 এর মধ্যে হবে, তাই না? এস ব্লক মৌলগুলো কি হবে? NS1 থেকে NS2 এর মধ্যে হবে, তাই তো? আর পি ব্লকগুলা কি হবে? NS2 আর NP1 থেকে 6 এর মধ্যে হবে, এগুলো নিয়ে সমস্যা নাই। ডি ব্লকের বস্তু কাঠামোগুলো কেমন হবে ভাইয়া বলো তো? ডি ব্লকগুলার হবে যে যেমন ধরো স্ক্যান্ডিয়াম, প্রথম ডি ব্লক মৌল পর্যায় সারণীর। দেখো তো কি হয়,
আর্গন, তাই না? তারপর বৈশিষ্ট্য কাঠামো কেমন হলো? 3D1 4s2। তার মানে সাধারণত ডি ব্লক মৌলগুলো কেমন হবে? এটা যদি n হয় তাহলে NS1ও হতে পারে, 2ও হতে পারে। কেন হতে পারে না? যেমন কপার, ক্রোমিয়াম, এগুলোর তো NS1। আর 3D n-1d কি n-1d, n-1d কত হতে পারে? 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারে। n-1d মানে বুঝো, যদি 4s হয় তাহলে এটা 3d, যদি 5s হয় তাহলে 4d। এই তিনটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এই তোমরা আমার ব্যাসলেট নিয়ে আলোচনা করছো কেন? পড়ার বিষয়গুলো আলোচনা করো। আচ্ছা, ফারজানা ইয়াসমিন, এখন বলো তো ভাইয়া এই তিনটা বুঝতে পেরেছো কিনা? ফারজানা ইয়াসমিন তুমি একটু কমেন্টে জানাও তো ভাইয়া যে এস ব্লক, ডি ব্লক এবং পি ব্লক এই তিনটা বুঝতে পেরেছো কিনা? যে এস ব্লক মৌলের বৈশিষ্ট্য কাঠামো হবে 1 থেকে 2টা, যে কোনো একটা হতে পারে। একটু বলো এই তিনটা বুঝতে পেরেছো কিনা? আমি কার নাম বললাম? নয়ন কার নাম বললাম? যে বুঝতে পেরেছো কিনা? ফারজানা ইয়াসমিন, ফারজানা ইয়াসমিন একটু বলো তো ভাইয়া এটা বুঝতে পেরেছো কিনা যে এস ব্লক মৌলের ক্ষেত্রে 1 থেকে 2-এর মধ্যে হবে। একও থাকতে পারে, এসে 2টাও থাকতে পারে। পিয়াস তুমি কিন্তু ভাই আজকে লাইভ ক্লাস বলছো প্রথম, হ্যাঁ, তারপর আবার দেখো এমনি উল্টোপাল্টা কমেন্ট করছো। গোল্ড মেন্সদের জন্য না, এখন আবার বলছো আটকে গেছিল ভাইয়া, আবার প্লিজ। এভাবে ক্লাসে অনেকদিন পর এসে ডিস্টার্ব করলে কিন্তু ভাই হবে না। হয় ক্লাস করতে হবে, আর যদি ক্লাস ভালো না লাগে অনলাইনে করতে তাহলে বসে থাকতে হবে, অফলাইন শুরু হলে করতে হবে। কিন্তু ক্লাসে ভাই এখানে যারা দেখো অনেক হিন্দু স্টুডেন্ট আছে, যাদের সৈকত দাস, এসপি দাস, এরা কিন্তু পূজার মাঝেও ক্লাস করছে, মানে এরা ক্লাস করতে খুব আগ্রহী। তো যারা ক্লাস করতে আগ্রহী তাদেরকে ভাই ডিস্টার্ব করো না, ওকে? তাহলে দেখো ভাইয়া আমার বিশ্বাস যে তোমরা এই তিনটার এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক মৌলের যে ইলেকট্রন কাঠামো আছে সেইটা তোমরা বুঝতে পেরেছো, তাই না? তাহলে যে কোনো একটা এফ ব্লক মৌল বের করলে আমরা বুঝতে পারবো যে এফ ব্লক মৌলের বৈশিষ্ট্য কাঠামো কেমন হবে। ধরে নাও সেরিয়াম, সেরিয়াম 58, তাহলে কি হতে পারে দেখো? জেনন 54, তাই না? জেনন 54, তারপর 4f2 6s2, কি ঠিক কিনা? 4f2 6s2 এটা আমাদের সেরিয়ামের ইলেকট্রন বিন্যাস। অবশ্যই তোমরা ইলেকট্রন বিন্যাসের যে ক্লাসগুলো গ্রুপে আছে সেটা দেখে আসবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো তোমরা কিন্তু ভাই আবারও নিজেদের মধ্যে কিন্তু আলোচনা করছো। হ্যাঁ ঠিকই বলেছো ভাইয়া যে এত এত এক্সট্রা কমেন্ট, যে তোমাদের প্রয়োজনীয় কমেন্টগুলো আমি দেখতে পাই না। ওকে, তো তাহলে একটু দেখি, খেয়াল করো তাহলে বৈশিষ্ট্য কাঠামো কেমন দেখো তো। এটা যদি NS হয়, সর্ববৈশিষ্ট্য স্তর যদি S হয়, তাহলে এখানে 2টা থাকবে স্বাভাবিক। তাহলে এটা কত ভাই বলো তো? 6 থেকে 4টা কম না? তার মানে n-2 f, n-2 কেন লিখলাম বুঝতে পারছো? এটা যদি 7s হয় তাহলে এটা 5f হবে। তাহলে n-2 কত হবে? f, f এ কত থেকে কতর মধ্যে থাকে? তোমাদের বইয়ে লেখা আছে 1 থেকে 7 অথবা 1 থেকে 7 অথবা 9 থেকে 14। সাধারণত এফ ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসে এই এফ এ 8টা ইলেকট্রন থাকে না। কি এফ এ 8টা ইলেকট্রন থাকে না? যদি বলো যখন 8টা হবে তখন কি হবে ভাই? তখন এই যে ডি আছে, ধর এখানে 5d, যেমন এখানে ডিতে কোনো ইলেকট্রন নাই, 0, অথবা এরকম যখন ব্যতিক্রম হবে তখন এখানে 1টা হতে পারে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো তাহলে? এখানে ইলেকট্রন বিন্যাসটা হবে n-1d, নাও থাকতে পারে ডিতে ইলেকট্রন, আবার 1টা থাকতেও পারে। এটাই হলো আমাদের এফ ব্লক মৌলের বৈশিষ্ট্য কাঠামো। অর্থাৎ আমার এটা যদি 7s হয় তাহলে 6d, এখানে নাও থাকতে পারে ইলেকট্রন, আবার থাকলে 1টাও থাকতে পারে।
না থাকার সম্ভাবনা বেশি, যখন ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস হবে তখন একটা থাকবে। আর এফ তার মানে কি 5f, এখানে 1 থেকে 7-এর মধ্যে ইলেকট্রন থাকতে পারে, আবার 9 থেকে 14-এর মধ্যে 8টা ইলেকট্রন থাকে না। যদি বলো কেন, এটার অ্যাপ্রোপ্রিয়েট কোনো ব্যাখ্যা নাই। যেমন নায়োবিয়ামের ইলেকট্রন বিন্যাস কেন ওরকম হয়েছিল, ওটার কি কোনো অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা ছিল? আমি শুধু এইটুকু বলতে পারি যে 8 হলে পরমাণুটা অস্থিতিশীল হয়। কেন হয় এটার কোনো অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা নাই, মাথায় রাখবা। কেন নায়োবিয়াম, প্যালাডিয়াম, ল্যান্থেনিয়াম এগুলোর যে ইলেকট্রন বিন্যাস আমরা করেছিলাম, প্লাটিনাম, এগুলোর কি কোনো এক্সাক্ট ব্যাখ্যা ছিল ভাই? এরকমই এটা। এখন প্লিজ একটু তোমরা বলো দেখি আমাকে, ফারজানা ইয়াসমিন তুমি যেহেতু প্রশ্নটা করেছো ভাইয়া, এখন বলো এফ ব্লক মৌলের সর্ববহিস্থ কাঠামো বুঝতে পেরেছো কিনা? যে এফ ব্লক মৌলগুলার এফ এর সাথে তানিয়া লিখেছো ডি এর সম্পর্কটা আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা, এফ এর সাথে ডি এর সম্পর্ক আরেকবার মানে বুঝতে পেরেছো? যে আমাদের আহ্বান নীতি যেটা আছে, আহ্বান নীতি যেটা আছে, ধরো আহ্বান নীতি আমি সাজিয়ে লিখছি, দাঁড়াও নাও, সাজিয়ে লিখছি, সরি সাজিয়ে লিখছি না, জেনন 6s2 4f আছে তাই না, 6s এর পর 4f আছে, তাহলে 6s পূর্ণ হওয়ার পর 4f ইলেকট্রন যাবে, তার মানে সেরিয়ামের ক্ষেত্রে 4f2। এখন তাহলে 6s মানে কি ns, আমি সাজিয়ে লিখলে কি হচ্ছে, এখানে সবসময় দুটা ইলেকট্রন থাকবে, অর্থাৎ এফ ব্লক মৌলের ক্ষেত্রে এস অরবিটালটা পূর্ণ থাকবে। তার আগের যে ডি অরবিটাল আছে n-1d, এখানে ইলেকট্রন, যেমন এখানে ইলেকট্রন নাই, ডিতে ইলেকট্রন 0। আবার যখন ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হবে 4f এর আগে অনেক সময় 5d তে যায়, তখন একটা ইলেকট্রন থাকতে পারে। আর এফ তার মানে 6 আর 4 মানে কি দুটা কম, এফ এখানে 1 থেকে 7-এর মধ্যে 1 থাকতে পারে, 2 থাকতে পারে 7 পর্যন্ত, অথবা 9 থেকে 14টা ইলেকট্রন থাকতে, 9 থাকতে পারে, 10, 11, 12, 13, 14, 8টা থাকে না। এটাই হলো আমাদের এফ ব্লক মৌলগুলোর সর্ববহিস্থ কাঠামো, মানে নিষ্ক্রিয় গ্যাসের পর এই কাঠামোটা লাভ করে সে। যেমন এখানে উদাহরণ দিয়েছি 6s2, তার আগে এমন কি 5d নাই এখানে, এই যে 0। আবার 4f এ কয়টা আছে, তার আগে 4f 2। এইভাবেই ভাইয়া আমাদের এফ ব্লক মৌলগুলোর সর্ববহিস্থ ইলেকট্রন কাঠামোটা হয়। তোমরা রুমে এফ ব্লক মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখো ভাইয়া, এই যে তোমাদের বইয়ে যে পর্যায় সারণী দেওয়া আছে, আর কারো কাছে যদি মূল বইটা না থাকে তাহলে যে এনসিটিভির বই তোমার কাছে আছে সেই বইয়ে তুমি দেখবা এটা আছে। যেমন আমি দেখাচ্ছি ভাইয়া, গ্যাডোলিনিয়াম দেখো, গ্যাডোলিনিয়াম। আচ্ছা, আরেকটা মজার কথা বলি, আমি একটা মজার কথা বলি, এই জিনিসটা কিন্তু হয়তো তোমাদের বইয়ে কিন্তু নাই এনসিটিভি, আমি তোমাদের সুবিধাতে লিখে দিয়েছি। বইয়ে হয়তো বা সরাসরি 1 থেকে 14 আছে, 1 থেকে 14 আছে, ওকে তাই না? নয়, এনসিটিভি বইয়ে কিন্তু সরাসরি 1 থেকে 14 আছে, আমি তোমাদের সুবিধাতে লিখে দিলাম 8 হয় না। যেমন আমি দেখাচ্ছি তোমাদের গ্যাডোলিনিয়াম, এটা মিশাই দিই, এটা মিশাই দিলাম, গ্যাডোলিনিয়াম জিডি এর ইলেকট্রন হচ্ছে 64, গ্যাডোলিনিয়াম। তাহলে জেনন, তারপর হওয়া উচিত 6s2 56। এগুলো ব্যতিক্রম কিন্তু আমি তোমাদের করাইনি, কারণ এগুলো ব্যতিক্রম পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা কম, এত ব্যতিক্রম মনে রাখতে পারবা না। কিন্তু এফ ব্লক মৌলের বহিস্থ কাঠামো বোঝানোর জন্য আমি এই ইলেকট্রন বিন্যাসটা ভাই লিখলাম। আচ্ছা, 6s2 ওকে। তারপর 4f কত হচ্ছে 54 আর 2 56, তাহলে কত হচ্ছে 4f8। এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, কিন্তু এটা হবে না। এই মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ব্যতিক্রম, এটা 4f8 না হয়ে 5d1 4f7। এটাই বুঝালাম আমি। দেখো তো কি হচ্ছে, এটা ns মানে 6s, n-1d, n-1d, এখানে দুটা থাকে, দেখো দুটাই আছে। n-1d, ডিতে 0 থাকতে পারে, নাও থাকতে পারে, একটা থাকতে পারে, এখানে একটা আছে, এই যে 5d1। এরপর n-2f, এখানে 1 থেকে 7 অথবা 9 থেকে 14টা ইলেকট্রন থাকবে, এই যে 7টা আছে এখানে, 4f7। এটাই হলো এই যে 64 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট গ্যাডোলিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। এটাই তোমাদের বইয়ে লেখা আছে ভাইয়া, যে এফ ব্লক মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে গেলে
তাদের বহিস্থ কাঠামো হবে সর্বশেষ শক্তি স্তরের দুটা পূর্ণ থাকবে এসে, তার আগে n-1d, মানে এটা যদি 7s হয় তাহলে এটা 6d, এখানে নাও থাকতে পারে ইলেকট্রন, একটা থাকতে পারে আবার তারও আগের স্তর, মানে n-2, যেমন এখানে 4, এটা 6 হলে এটা 4, এটা 7 হলে এটা 5, এখানে 1 থেকে 7-এর মধ্যে ইলেকট্রন যে কোনো সংখ্যক হতে পারে, আবার 9 থেকে 14-এর মধ্যে হতে পারে। এটাই হলো আমাদের এফ ব্লক মৌলগুলোর বহিস্থ ইলেকট্রন কাঠামো। তোমাদের বইয়ে হয়তো সরাসরি 1 থেকে 14 লেখা আছে, আমি তোমাদের সুবিধার্থে 1 থেকে 7 এবং 9 থেকে 14, মানে তোমরা যেন ক্লিয়ার হও যে এই অরবিটালে 8টা ইলেকট্রন থাকে না। প্লিজ আচ্ছা, এস.এম. নাবিল ভাইয়া, আজকে আমার সেকেন্ড ক্লাস, আমি কিছু বুঝতে পারছি না। তুমি যদি মনে করো ভাইয়া যে আমি যেহেতু আগে থেকে ক্লাসগুলো করিনি অতএব কিছু বুঝতে পারবো না, তাহলে প্রবলেম। তুমি একটা কাজ করবা, আগের যে ক্লাসগুলো হয়েছে সবগুলো আপাতত দেখতে না পারলেও কোয়ান্টাম সংখ্যা আর ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই দেখো, কারণ অজৈব রসায়ন পড়তে গেলে এই কোয়ান্টাম সংখ্যা আর ইলেকট্রন বিন্যাসটা ভাই লাগবে। নাবিল, দেখবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভাইয়া। আর ক্লাসগুলো তো গ্রুপে থাকছেই, সিরিয়ালি দেখতে থাকো তাহলে বুঝতে পারবা। নাইদ আলী লিখেছো আরেকবার মানে হচ্ছে ভাই এফ ব্লক মৌলগুলো বহিস্থ কাঠামো হবে যে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে এফ অরবিটালের ইলেকট্রন প্রবেশ করে তাহলে তার বহিস্থ কাঠামো হবে, যদি 4f ইলেকট্রন প্রবেশ করে তাহলে 6s, সেখানে দুটা থাকবে, তার আগের ডি মানে কি 5d, সেখানে নাও থাকতে পারে আবার একটা থাকতে পারে, আর তার আগে 4f, সেখানে 1 থেকে 7 অথবা 9 থেকে 14 যে কোনো থাকতে পারে। ওকে, আর ইলেকট্রন বিন্যাসগুলো যদি না পড়া থাকে তাহলে কিন্তু আমি যতই বলি বুঝতে পারবে না। নাবিল, থ্যাংক ইউ ভাইয়া, সিরিয়ালি দেখো, আমি কনফিডেন্ট ক্লাসগুলো তোমরা বুঝতে পারবা। এসপি দাস, ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ, এই এফ ব্লকটা অনেকেরই প্রবলেম হয়, তাহলে আমাদের যদি পরীক্ষা এখন কোশ্চিন দেয় যে এফ ব্লক মৌল, আসলে ব্যাপারটা তো আসলে এরকম ভাই, যে আমরা যদি সাজিয়ে না লিখতাম তাহলে এটা হতো NS2, তারপর সাজিয়ে না লিখলে আর কি n-1d, এখানে 0 নাও থাকতে পারে আবার একটাও থাকতে পারে, আর n-2f এখানে 1 থেকে 7-এর মধ্যে অথবা 9 থেকে 14-এর মধ্যে, এভাবে আসলে লেখা উচিত, মানে আবহাওয়া নীতি অনুসারে এভাবে হতো। কিন্তু আমরা তো জানি যে ইলেকট্রন বিন্যাস সবসময় সাজিয়ে লিখতে হয়, তাই এটা শেষে লিখেছি, এটা সবার আগে লিখেছি, তারপরে এটা। অর্থাৎ এফ ব্লক মৌলের বহিস্থ কাঠামো হবে n-2f 1 থেকে 7 অথবা 9 থেকে 14, n-1d সেখানে হচ্ছে 0 বা 1, আর ns এটা হচ্ছে 2। একটা বিষয় মনে রাখবে ভাইয়া, যেমন তোমরা 2-1 নতুন স্টুডেন্ট যারা, তারা আজকে প্রথম দ্বিতীয় এই ক্লাসগুলো করবা, এটা স্বাভাবিক। থ্যাংক ইউ, ম্যাক্সিমাম স্টুডেন্টই লিখেছো, বুঝেছি। ও হ্যাঁ, জুবাইর আল মাহমুদ ঠিকই বলছো ভাই, নিউ হলে একটু প্রবলেম হবে, তোমরা সিরিয়ালি ক্লাসগুলো দেখতে থাকো, আমি আশা করি বুঝতে পারবা, একদম টেনশন করবা না। অনেক স্টুডেন্ট এখন ভর্তি হয়ে জয়েন করছে, অনেকে আরও পরে ভর্তি হয়ে জয়েন করবে, সমস্যা নাই, যে যত আগে জয়েন করছো সে তত এগিয়ে থাকছে, সহজ কথা। তো যেটা বলছিলাম, তোমরা দেখবা আমাদের সমাজটা এরকম হয়ে গেছে, আমি কাউকে একটা অন্যায় করে এসছি, এটা সেটা আবার গর্ব করে বলি অন্যায়টা করে এসছি, মানে বিষয়টা খুব মজার। তো তোমরা দেখো 2-1 হয়তো পুরাতন স্টুডেন্ট খুব গর্ব করে বলছো আজকে ফার্স্ট ক্লাস, এবং একটু ক্লাসটা থাকে এনজয় করি। কোনো কাজের প্রতি যদি ভক্তি শ্রদ্ধা না থাকে, যে কণ্ঠশিল্পী গানের প্রতি সুরের প্রতি তার ওস্তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকবে না, সে কখনো ভালো শিল্পী হতে পারবে না। সবসময় মাথায় রেখো, যে খেলোয়াড় তার কোচের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে না, সে কখনো ভালো খেলোয়াড় হতে পারে না। সবসময় মাথায় রাখবা এটা, যে তুমি যে কাজটা করছো সেই কাজটা যদি ফাজলামি করার জন্য করো, তোমার লাইফটাও কিন্তু ভাই ফাজলামির মতোই হবে। তাই সবসময় বলছি তোমাদের, কোনো বিষয়ের প্রতি ফুল কনসেন্ট্রেট করো, আমি কনফিডেন্ট, বুঝতে পারবো না বলে কোনো কথা নেই, যেহেতু পরে শুরু করছো একটু প্রবলেম তো হবে, যে কোনো কাজ নতুন নতুন প্রবলেম হয়। নতুন একটা জায়গায় গেলে সেই জায়গাটা চিনতেও তো ভাই প্রবলেম হয়। ভাইয়া শুরু
ও না তোকি ওয়াদের, এগুলো তো ইলেকট্রন বিন্যাস ভাই আমরা সে আগেই করে এসেছি, এই কারণে। ডি ব্লক কি লিখেছো ভাই বইয়ে কি আছে, তুমি কি লিখেছো ভাই 1 থেকে 10 কেন হবে না? 1 থেকে 10 হবে না এটা কে বললো ভাই? ডি ব্লক তো 1 থেকে 10ই হবে। কোথায় দেখলা ভাইয়া তুমি ডি ব্লক 1 থেকে 10 হবে না? আসফাত হাবিব রেইন কোথায় দেখলা ভাইয়া? ওখানে তো ওটাই লেখা আছে n-2 মাঝে এবং n-1 ডি শেষ হবে না। ও আচ্ছা, ব্যতিক্রম যখন হবে, আচ্ছা সিয়াকিং তুমি এই জন্য বলছো ভাই ব্যতিক্রম যখন হবে তখন এখানেই তো আগে প্রবেশ করবে, এই জন্য লিখেছি। মানে আহ্বান নীতি অনুসারে যদি সাজাতাম তাহলে এটা হতো, মানে আহ্বান নীতি অনুসারে মানে ক্লিয়ার যদি সাজাতাম তাহলে এটা হতো। তুমি এটা ঠিক বলেছ, এফ এটা হতো, তাই তো? কিন্তু যখন ব্যতিক্রম হবে তখন এখানে প্রবেশ না করে তো এখানে প্রবেশ করে, এই জন্য আগে লিখেছিলাম। তো যাক সিয়াকিং, থ্যাংক ইউ যে তোমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা একটু ভুল হতে পারে। হ্যাঁ শুভ লিখেছো স্নিগ্ধা আরিফিন এই আডি থেকে। ভাই আপনার উদাহরণগুলো সত্যি বাস্তব, রিয়েলি বলছি ভাই যে এখন তোমার কাছে অনেক কিছু, চোখে তো রঙিন চশমা, পৃথিবীর সব কিছু রঙিন লাগবে, চশমাটা খুলে ফেলে দেখো সব কিছু এত রঙিন না। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। আমরা তাহলে শুরু করছি আজকে নতুন টপিকস, মানে এই অধ্যায়েরই নতুন জিনিস। তোমরা আমাকে বলো শুরু করবো কিনা, বলো, তোমাদের কমেন্ট পেলে আমি শুরু করব। তো আমরা তো বললামই এস ব্লক, টি ব্লক, পি ব্লক এগুলো বৈশিষ্ট্য আমরা পড়বো না, পরে পড়বো আর কি, সরি পড়বো না বললে ভুল, পরে পড়বো। সিয়া কিং থ্যাংক ইউ ভাইয়া। একটু তোমরা আমাকে বলো শুরু করবো কিনা নতুন টপিকস, তোমরা বললেই শুরু করব। তবে এটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যে প্রশ্ন করেছ সে তাকে থ্যাঙ্কস, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি প্রতি বছরই কিছু স্টুডেন্টদের এই এফ ব্লক মৌলের বৈশিষ্ট্য কাঠামোটা বুঝতে সমস্যা হয় যে, আচ্ছা থ্যাংক ইউ। মাহিন আবরার চৌধুরী বলেছে শুরু করেন ভাইয়া। নাফিজুল মোহাম্মদ থ্যাংক ইউ, শুরু করছি, স্টার্ট করেন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। তারপরও যদি প্রবলেম হয় আমাকে আবার কমেন্টে জানাবা, কোনো টেনশন নাই। ডি ব্লক মৌল কাকে বলে তোমরা জানো, যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে যদি সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে তাহলে সেটা ডি ব্লক মৌল, ঠিক আছে? যেমন স্ক্যান্ডিয়াম, যদি এটার আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আর্গন, তাই না? সাজিয়ে লিখছি না, না সাজিয়ে লিখলাম আহ্বান নীতি অনুসারে, তাহলে 4s2 3d1। তোমরা যারা গ্রুপে নতুন জয়েন করছো ভাই এই ক্লাসটা বুঝতে একটু প্রবলেম হতে পারে, কারণ যেহেতু ইলেকট্রন বিন্যাসের ব্যাপার আছে এখানে। যদি কেউ 9-10-এ মোটামুটি ইলেকট্রন বিন্যাস করে এসো তাদের জন্য সুবিধা হবে, অথবা ক্লাসটা তো গ্রুপে থেকে যাবে, তোমরা ওই ইলেকট্রন বিন্যাসের ক্লাসটা করবা, করার পর এটা দেখবা, আমার বিশ্বাস বুঝতে পারবা। এই যে ফাহিম রেজা, তুমি কিন্তু এই যে আগে অ্যাডভান্স উত্তর দেওয়া শুরু করেছো, এটাই কিন্তু প্রবলেম হয়। এই জন্য কিন্তু আমি সেকেন্ড ইয়ারের পোলাপানদের গ্রুপ থেকে বের করে দিয়েছিলাম। ওকে, তো স্ক্যান্ডিয়াম হলো একটা ডি ব্লক মৌল, কারণ স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করেছে। ওকে আচ্ছা, তাহলে কপার 29, তাহলে আর্গন 4s1 3d10। কপারের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে, সুতরাং এটা ডি ব্লক মৌল। তারপর মনে করো আয়রন 26, আর্গন 4s2, আমি সাজিয়ে লিখছি না ভাই, এটাও ডি ব্লক মৌল, কোনো অসুবিধা নাই। জিঙ্ক 30, আর্গন 4s2 3d10, এটাও ডি ব্লক মৌল। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বশেষ ইলেকট্রনটা যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে তাকেই বলা হয়, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে তাকে ডি ব্লক মৌল বলা হয়। আমরা এটা সবাই গত ক্লাসে দেখেছি, তাই না? যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা যে ব্লকে প্রবেশ করবে সেটা সেই ব্লক মৌল। কি ঠিক আছে? এইবার আমরা পড়ব যেটা ভাইয়া, সেটা হলো অবস্থান্তর মৌল।
অবস্থান্তর মৌল খুব গুরুত্বপূর্ণ জিনিস, ব্যাপক প্রশ্ন হয় এখান থেকে। অবস্থান্তর মৌল। ভাই আমার ক্লাস দেখতেছেন না? তার একটা কমেন্ট করেন। অবস্থান্তর মৌল। ও আচ্ছা, জাকিয়া আদিব, এই যে বললাম তো ভাইয়া যে এটা হয় না কেন, এই হয় না কেন এটার কোনো এক্সাক্ট ব্যাখ্যা নাই। ওই অবস্থায় মৌলটা অস্থিতিশীল হয় এই কারণে, কিন্তু এক্সাক্ট কোনো ব্যাখ্যা নাই। তোমাদের ওই যে ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাসগুলো করেছো ওগুলোর মতো। ওকে, আচ্ছা এবার দেখো, অনেকেই বা হয়তোবা তোমরাও 9-10-এ পড়ে এসছো কিনা জানি না, অনেকেই মনে করে যে অবস্থা ডি ব্লক মৌল মানে অবস্থান্তর। ন, মাথায় রাখবা সকল অবস্থান্তর মৌল ডি ব্লক, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়। আমি বুঝাবো অবস্থান্তর কি বুঝাবো। অনেকেই মনে করে যে ডি ব্লক মৌল মানেই বোধহয় অবস্থান্তর। আচ্ছা প্লিজ, যেটা বলছিলাম ভাই, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়। অর্থাৎ কোন মৌল অবস্থান্তর হতে গেলে তাকে ডি ব্লক হতেই হবে। কোন মৌল অবস্থান্তর হতে গেলে তাকে ডি ব্লক হতেই হবে, কিন্তু ডি ব্লক হলেই যে অবস্থান্তর হবে এমন কোনো কথা নাই। আমি আবারও বলছি, কোন মৌলের অবস্থান্তর হতে গেলে তাকে ডি ব্লক হতেই হবে, কিন্তু ডি ব্লক হলেই যে অবস্থান্তর হবে এমন কোনো কথা নাই। শাহরিয়ার শাওন ভাইয়া, বুঝলাম না লাস্ট কথাটা। এই যে ভাইয়া, সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়। কারণ মানে অবস্থান্তর হতে গেলে মৌলটাকে ডি ব্লক হতেই হবে, কিন্তু ডি ব্লক হলেই যে অবস্থান্তর হবে এমন কোনো কথা নাই। যেমন তোমরা কি ভাই জানো, স্ক্যান্ডিয়ামের আমি একটু বামে লিখলে বোধহয় সুবিধা হয় না। আচ্ছা হ্যাঁ, খারকের মতো কিছুটা আমি দিব। হ্যাঁ, না লিখছো এক্সাম্পল, অবশ্যই এক্সাম্পল দিব। শোনো, ধরো একটা গ্রামে আমরা আদর্শ পরিবার নির্বাচন করব। আদর্শ পরিবার, আমরা একটা গ্রামে আদর্শ পরিবার নির্বাচন করব। তো আমরা বললাম আদর্শ পরিবার হওয়ার শর্ত হলো কোন একটা পরিবারে যদি কমপক্ষে একজন ব্যক্তি শিক্ষিত হয়, একজন ব্যক্তি শিক্ষিত, তাহলে ওই পরিবারটা আদর্শ। ধরে নাও, ভালো করে উদাহরণটা খেয়াল করো, যে আমরা কোন একটা গ্রামে আদর্শ পরিবার নির্বাচন করব। ও আচ্ছা আচ্ছা, ফারজান ইয়াসমিন, আমার নাম ফারজাহান, কিন্তু সবাই ফারজানা ভাবে। ফেভারিট টিচার জুয়েল ভাইও ফারজানা বলেছেন। সরি ভাই, মানে অ্যাকচুয়ালি ফারজানা নামটাই বেশি, হয়তো পরেরটা হয়তো অনেকেই পড়ে না আর কি। সরি, এখন থেকে তোমাকে আমি ফারজাহান বলেই ডাকবো। ওকে, ফারজাহান ইয়াসমিন, বোঝা যাচ্ছে এখন? ওকে প্লিজ দেখো ভাইয়া একটু, আমরা কোন একটা গ্রামে আদর্শ পরিবার নির্বাচন করব। শর্ত কি বললাম? পরিবারে কমপক্ষে একজন ব্যক্তি শিক্ষিত হবে, পরিবারে কমপক্ষে একজন ব্যক্তি শিক্ষিত থাকতে হবে। তো নয়ন বলো তো একটু, আমরা আদর্শ পরিবার নির্বাচন করতে যাচ্ছি, শর্ত হলো পরিবারে কমপক্ষে একজন ব্যক্তি শিক্ষিত থাকতে হবে। তো এ হলো একটা পরিবার, সেখানে সদস্য হচ্ছে দুইজন। ধরো দুইজন সদস্য, দুইজনই মূর্খ, দুইজনই মূর্খ।
এটা কি আদর্শ পরিবার হবে? হবে না। কারণটা হলো দুইজনই মূর্খ। আচ্ছা, একজন মাত্র সদস্য পরিবারে, একজনই মূর্খ হবে? কারণ কোনো শিক্ষিত ব্যক্তি নাই। মূর্খ কয়জন ওটা আমি বলিনি, কি বলেছি? কমপক্ষে একজন শিক্ষিত থাকতে হবে। বি একটা পরিবার, এটা একটা একান্নবর্তী পরিবার, 40 জন সদস্য আছে। বি পরিবারে 40 জন সদস্য আছে, একজন শিক্ষিত মাত্র, একজন মাত্র শিক্ষিত। বলতো বি পরিবারটা আদর্শ হবে কিনা? অবশ্যই হবে। মূর্খ কয়জন ওটা আমি বলিনি, একজন শিক্ষিত থাকলেই সেটা আদর্শ। তো এ পরিবারটাতে একজন সদস্য, সেই আবার মূর্খ, তাই আদর্শ হবে না। যদিও বি পরিবারে সদস্য 40 জন, তার মধ্যে 39 জনই মূর্খ, একজন শিক্ষিত, কোনো অসুবিধা নাই, বি পরিবারটা আদর্শ। কারণ আমি শর্ত দিয়েছি একজন শিক্ষিত থাকলেই আদর্শ। এখন এই বি এ পরিবারটা যদি বলে আমার একটা ছেলে তো, তাই ওটাকে মূর্খ বানাই রাখছি, এরকম যদি আরো 2 খান ছেলে থাকতো, বাকি 2 টাকার মূর্খ বানাতাম না, ওগুলাকে ডাক্তার বানাতাম। ওগুলা ডাক্তার হতো না ডাকাত হতো, কে জানে। থাকলে কি হতো ওটা দেখে আমার লাভ নাই, আছে কি এটা দেখতে হবে। একজন ছেলে সেটাই মূর্খ, অতএব আদর্শ নয়, কারণ কোনো শিক্ষিত নাই। বাট এখানে কিন্তু 40 জনের মধ্যে 39 জন মূর্খ হলেও একজন তো শিক্ষিত আছে, অবশ্যই এটা আদর্শ পরিবার। আমার বিশ্বাস এইটা তোমরা বুঝতে পেরেছ। ও মফিজুর রহমান, একজনের পরিবার হয় ভাইয়া? এগুলো উদাহরণ দিচ্ছি ভাইয়া। এবার দেখো, তাহলে এবার অবস্থানের মৌলটা তোমরা সহজেই বুঝতে পারবা। জানো বেচারা স্ক্যান্ডিয়াম একটাই আয়ন আছে। এখন যদি বলো কিভাবে বুঝলেন ভাই একটা আয়ন আছে, কিভাবে বুঝিনি, এটা আমার জানা আছে। কার কয়টা আয়ন আছে এমনি তোমরা আস্তে আস্তে জানতে পারবে, এটা নিয়ে টেনশন নাই। স্ক্যান্ডিয়ামের একটাই আয়ন, সেখানে ইলেকট্রন বিন্যাস তাহলে কি হবে? আর্গন ও আর্গনের মতো হবে, তাই না? তাহলে এইভাবে লিখি, মানে আর্গনই লিখলাম, নাও আর্গন। তাহলে 3টা ত্যাগ করবে সে, 3d0 3d0 4s0। দেখা যায় তো না এই পর্যন্ত? দেখা যায় সম্ভবত। কপারের 2টা আয়ন আছে, একটা 1+, একটা 2+। এটা হলো আর্গন 3d10, 1+ মানে একটা ত্যাগ করেছে। তোমাদের নিশ্চয় আয়নের ইলেকট্রন বিন্যাসটা মনে আছে ভাইয়া, আর্গন 3d9, অর্থাৎ 1+ এর ইলেকট্রন বিন্যাসটা হবে 3d10, কারণ নর্মালি ইলেকট্রন বিন্যাস হতো আর্গন 3d10 4s1, যেহেতু 1+ ওই একটা ত্যাগ করেছে, আর 2+ এখানে 2টা ত্যাগ করেছে। আয়রনের একটা 2+ ফেরাস, তোমরা জানো এই ইলেকট্রন বিন্যাসটা হবে আর্গন 3d6, আর ফেরিক আর্গন 3d5। আর জিঙ্ক 2+ বেচারা একটাই আয়ন, আর্গন 3d10। দেখা যায় তো না এই পর্যন্ত? ও আচ্ছা, সরি, কি নয়ন খেয়াল করো নি, পোলাপান লিখতেছে এখানে 30 লিখেছি পারমাণবিক সংখ্যা। 20 না তো, আমার হাতের লেখা সুন্দর তো তাই মনে হচ্ছে, এগুলো 26। আমি অবশ্য ভুল করলে কোনো সমস্যা নাই, বুঝছো? ভুল করলে পরে আমি বলবো ওটাই লিখেছিলাম, হাতের লেখা খারাপ তাই এরকম মনে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, লিখেছ না ইলেকট্রন বিন্যাসগুলো? বেচারা স্ক্যান্ডিয়াম একটাই আয়ন আছে, এটা যেখানে কোনো ডি অরবিটালই নাই। বেচারা জিঙ্ক একটাই আয়ন আছে, যেখানে ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ। কপারের 2টা আয়ন, একটাতে ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ, আরেকটাতে আংশিক পূর্ণ, মানে 10 থেকে কম আছে। আর আয়রনের 2টা আয়ন আছে, 2টাতেই আংশিক পূর্ণ। অর্থাৎ শোনো ভাইয়া, এখন মূল কথায় আসি। আমি একটু আগেই তোমাদের উদাহরণ ব্যবহার করেছিলাম যে কোন একটা গ্রামে আমরা আদর্শ পরিবার নির্বাচন করব।
তো দেখো ভাইয়া, সেটা বলছিলাম যে ওই যে বলেছি কোন একটা পরিবারে কমপক্ষে একজন সদস্য যদি থাকে যে শিক্ষিত, আমার 40 জন হোক আর 100 জন সদস্য হোক না কেন, তার মধ্যে যদি ওই 39 জনই মূর্খ হয়, একজন যদি শিক্ষিত থাকে তাহলে সে আদর্শ। আর একটাই যদি পরিবার মানে সদস্য হয় পরিবারে, সেই যদি মূর্খ হয় তাহলে কিন্তু আদর্শ হবে না। অবস্থান্তর মৌল হলো কোন একটা ডি ব্লক মৌলের যদি কমপক্ষে, আমি দরকার লিখছি ভাইয়া, কোন ডি ব্লক মৌলের কমপক্ষে একটি সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকলে তাকে অবস্থান্তর মৌল বলা হয়। অবস্থান্তর মৌল বলা হয়। শোনো, কোন ডি ব্লক মৌলের কমপক্ষে একটি সুস্থিত, কথাটা একটু পরে আসতে সুস্থিত কথাটা, আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকলে তাকে অবস্থান্তর মৌল বলা হয়। তার মানে ডি অরবিটাল তো থাকতেই হবে। ওই যে বললাম ডি অরবিটাল ডি ব্লক হলেই সে অবস্থান্তর হবে এমন কোনো কথা নাই, কিন্তু অবস্থান্তর হতে গেলে ডি ব্লক হতেই হবে। এই যে ডি ব্লক অবশ্যই হতে হবে যেখানে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, কমপক্ষে একটি আয়ন। ওই যে বললাম কমপক্ষে একজন ব্যক্তি শিক্ষিত হলে আদর্শ হওয়ার শর্ত হচ্ছে কমপক্ষে একজন ব্যক্তি শিক্ষিত হতে হবে। তো যেটা বলছিলাম ভাইয়া, তোমাদের কমেন্ট দেখছিলাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ কমেন্ট করনি ভাইয়া, যে কোন একটা, ওই যে বললাম যে কোন একটা পরিবারের যত সদস্য থাক না কেন কমপক্ষে একজন যদি শিক্ষিত থাকে তাহলে সেটা আদর্শ। এখানেও তাই, কমপক্ষে একটা আয়ন যদি থাকে যেখানে ডি অরবিটাল আংশিক পূর্ণ মানে ডি অরবিটালে 1 থেকে 9 মধ্যে ইলেকট্রন থাকবে, তাহলেই তার অবস্থান্তর হবে। অর্থাৎ অবস্থান্তর হতে গেলে ডি ব্লক তো হতেই হবে, শুধু ডি ব্লক হলেই হবে না, তার একটা আয়ন থাকবে যেখানে ডি অরবিটাল আংশিক পূর্ণ। যেমন বেচারা স্ক্যান্ডিয়ামের একটাই আয়ন আছে, স্ক্যান্ডিয়াম 3+, যেখানে কোনো ডি অরবিটালই নাই, তাই স্ক্যান্ডিয়াম ডি ব্লক হলেও অবস্থান্তর নয়। কপারের এক ভাই মূর্খ মানে ডি অরবিটাল পূর্ণ আছে, কিন্তু আরেক ভাই যে শিক্ষিত, কমপক্ষে একটা আয়ন থাকবে। এই দুইটা আয়নের মধ্যে একটা আয়নের ডি অরবিটাল পূর্ণ থাকলেও আরেকটা আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ আছে, তাই কপার অবস্থান্তর মৌল। আমি বলেছি একটা ডি ব্লক মৌলের, ধরো একটা ডি ব্লক মৌলের কমপক্ষে 5টা আয়ন আছে, কোন একটা ডি ব্লক মৌলের 5টা আয়ন আছে ধরে নাও। এখন যে উদাহরণটা আমি দিচ্ছি এটা সম্ভব না, এমনি বলতেছি, কিন্তু কোন একটা ডি ব্লক মৌলের 5টা আয়ন আছে, তার মধ্যে 4টাতেই ডি অরবিটাল পূর্ণ, একটাতে আংশিক পূর্ণ, তাহলে এই মৌলটা অবস্থান্তর হবে। মানে কোন ডি ব্লক মৌলের কমপক্ষে একটা আয়ন যদি থাকে, একটা সুস্থ কথাটা পরে আসতে হবে, একটা আয়ন যদি থাকে যেখানে ডি অরবিটাল আংশিক পূর্ণ, তাহলে অবস্থান্তর হবে। অর্থাৎ কপারের দুটা আয়নের মধ্যে একটা আয়নে ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ হলেও আরেকটা আয়নে যেহেতু আংশিক পূর্ণ আছে, তাই কপার একটা অবস্থান্তর মৌল, ধাতুও বলতে পারো, কারণ ডি ব্লক মৌলগুলো তো সব ধাতু। এখন মানে এটার দিকে তাকালে মনে হবে বোধহয় অবস্থান্তর নয়, কিন্তু আরেকটা ভাই আছে যে শিক্ষিত, ওই যে বললাম কমপক্ষে একটা শিক্ষিত হলে আদর্শ পরিবার, মানে একটা আয়ন থাকলেই হবে যেখানে ডি অরবিটাল আংশিক পূর্ণ, তাহলেই অবস্থান্তর হবে। আর আয়নের তো দুটাই বস, দুটা আয়ন আছে, দুটাতেই ডি অরবিটাল আংশিক পূর্ণ। আংশিক পূর্ণ বলছে, অর্ধপূর্ণ বলিনি, কিন্তু অর্ধপূর্ণ মানে 5, 10টা থাকতে পারে, অর্ধেক পূর্ণ মানে কি 5, আর আংশিক পূর্ণ মানে কি 1 থেকে 9 মধ্যে যে কোনোটা হতে পারে। প্রতীক সাহা, আবার তোমরা এই কমেন্টগুলো করছো ভাইয়া, তুমি কি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট নাকি? ওকে, কারণ আমি তো যাবো ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যে। বেসারা জিঙ্ক এর অবস্থাও স্ক্যান্ডিয়ামের মতো, একটাই আয়ন আছে,
যেখানে ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ, আর কোনো আয়ন নাই জিঙ্কের, একটাই আয়ন যেখানে ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ, তাই জিঙ্ক অবস্থান্তর নয়। তাই স্ক্যান্ডিয়াম, এটাতে কতবার তোমাদের বোর্ড পরীক্ষায় বিশেষ করে খ নাম্বারে দিয়েছে, স্ক্যান্ডিয়ামকে অবস্থান্তর মৌল বলা হয় না কেন, জিঙ্ককে অবস্থান্তর মৌল বলা হয় না কেন, স্ক্যান্ডিয়াম ডি ব্লক হলো অবস্থান্তর নয় কেন, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক হলো সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয় কেন, এইভাবে প্রশ্নগুলো অসংখ্য বার এসেছে। তোমরা আমাকে একটু বলো এখন প্লিজ কমেন্টে, আজে বাজে কমেন্ট বাদ দিয়ে প্লিজ আমাকে একটু বলো যে অবস্থান্তর মৌল আর ডি ব্লক মৌলের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো কিনা, যে একটু প্লিজ বলো। এই তালা আজিজ, তাহলে স্ক্যান্ডিয়ামের কালার কি হয়? আমি কি কালার, তারপর তাদের যৌগর গঠন এগুলো নিয়ে কথা বলেছি ভাইয়া? আমি আপাতত সংজ্ঞা পড়াচ্ছি, সংজ্ঞার মধ্যে থাকো। তৌফিক ওমর নাফিস ক্লিয়ার ভাইজান, মাসুদুর রহমান ক্লিয়ার, এসপি দাস কনসেপ্ট ক্লিয়ার, স্নিগ্ধ আরফিন মানে শুভ নাইস, মঈন মিতু জোস কনসেপ্ট ভাইয়া থ্যাংক ইউ, আফরোজ মোস্তারি ক্লিয়ার, নাদিদ হাসান বুঝেছি ভাইয়া, তানিম আহমেদ বুঝেছি ভাইয়া, মাইশা মালিয়া ক্লিয়ার, ফারজানা আফরিন ক্রিস্টাল ক্লিয়ার, পল্লবী ঘোষ ক্লিয়ার ভাইয়া, আব্দুল্লাহ নাজির জি ভাইয়া, জোনাইদুর রহমান ক্লিয়ার, নাইম হোসেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, সবাই লিখেছো ক্লিয়ার। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ডি ব্লক মৌল কি আর অবস্থান্তর মৌল কি। আমরা জানি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটা যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে তারা হচ্ছে ডি ব্লক মৌল, আর যেসব ডি ব্লক মৌলের কমপক্ষে একটা আয়ন থাকবে যেখানে ডি অরবিটাল আংশিক পূর্ণ, তাকেই বলা হয় অবস্থান্তর। আমরা স্ক্যান্ডিয়ামে দেখতে পাচ্ছি যে এর একটাই আয়ন স্ক্যান্ডিয়াম 3+, যেখানে কোনো ডি অরবিটালই নাই, তাই স্ক্যান্ডিয়াম অবস্থান্তর নয়। কপারের দুটা আয়নের মধ্যে একটাতে ডি অরবিটাল পূর্ণ হলেও আরেকটাতে অপূর্ণ আছে, অতএব কপার অবস্থান্তর। আয়রনের দুটা আয়ন, দুটাতেই ডি অরবিটাল আংশিক পূর্ণ, অবস্থান্তর। জিঙ্কের একটা আয়ন যেখানে ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ, তাই জিঙ্ক অবস্থান্তর নয়। আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এই শব্দটা নিয়ে আমরা একটু কথা বলি যে সুস্থিত আয়নের কথাটা কেন বলা হচ্ছে। কেউ তো সংজ্ঞা বললেই পারত যে কোন ডি ব্লক মৌলের কমপক্ষে একটি আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকলে তাকে অবস্থান্তর মৌল বলে। তো সুস্থিত বলার আবার কি দরকার ছিল এখানে? আসলে কি নয়ন, সুস্থিত বলার দরকার এই কারণে, দেখো এখন। আচ্ছা ফাইম রেজা থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা হাসনা হেনা লিখেছো ভাইয়া আমার কমেন্ট পড়েনি, এই তো পড়লাম ভাইয়া। শরীফুল ইসলাম লিখেছো ভাইয়া টোটাল অবস্থান্তর এলিমেন্ট কয়টা? এই যে তো ভাইয়া এটা হলো 3B গ্রুপের, এই 3B আর 2B, 3B এবং 2B এই গ্রুপ ছাড়া বাকি ডি ব্লক মৌলগুলো অবস্থান্তর। শরীফুল ইসলাম ক্লিয়ার ভাইয়া? যে হ্যাঁ না মাসুদ রানা ভাইয়া টাইটেল, হ্যাঁ এগুলো অবস্থান্তর ভাইয়া। আচ্ছা টুরু সক, আমি টুরুটা কি বলো তো উজ্জ্বল ভাই, এই টুরুটা কি আসলে? বলো আবার কয়দিন থেকে টুরু লিখছে, টুরুটা কি? হ্যাঁ ও আচ্ছা বুঝেছি, আপনার তো মেলা জ্ঞান। ওকে থ্যাংক ইউ সো মাচ। তো এখন এই সুস্থিত কথাটা কেন বলা হচ্ছে দেখো তো, ক্লাসে তোমাদের মতো অনেক চঞ্চল দুষ্টু ছেলে থাকে, যারা পরীক্ষায় বলা হলো, সে বলল জিঙ্ক একটা অবস্থান্তর মৌল। কেন? কারণ জিঙ্কের এই একটা আয়ন 30, বলল এখানে জিঙ্ক ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ হলেও জিঙ্কের আরেকটা আয়ন আছে জিঙ্ক 3+, যেখানে ডি অরবিটাল আংশিক পূর্ণ, অতএব জিঙ্ক অবস্থান্তর। তুমি মনের মাধুরী মিশিয়ে আয়ন লিখলা, এই আয়নের কোনো স্থিতিশীলতা নাই, এইরকম কোনো আয়ন আসলে জিঙ্কের নাই। এটা যদি তুমি তৈরি করো খুবই অস্থিতিশীল, যেটা সম্ভব না। তাই বলা হয়েছে সুস্থিত আয়নের, মানে তুমি মনের মাধুরী মিশিয়ে একটা আয়ন লিখবা, লিখে বলবা যেখানে ডি অরবিটাল আংশিক পূর্ণ, অতএব ওই ধাতুর অবস্থান্তর হবে না ভাইয়া। তাই বলা হয়েছে কোন ডি ব্লক মৌলের কমপক্ষে একটি সুস্থিত আয়নে
মানে আয়নটা অবশ্যই স্থিতিশীল হতে হবে। তুমি খামাকে একটা আয়ন লিখে বলে দিবা যে এটার ডি অরবিটাল আংশিক পূর্ণ, আবার তুমি ধরো লিখলা স্ক্যান্ডিয়াম 2+ দিয়ে বললা যে স্ক্যান্ডিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা, এখানে ডি অরবিটাল আংশিক পূর্ণ, অতএব স্ক্যান্ডিয়াম অবস্থান্তর। স্ক্যান্ডিয়ামের 2+ নামে কোনো আয়ন নাই, মানে এই আয়ন যদি লেখো এটা খুবই অস্থিতিশীল, এটা সম্ভব না। তাই এই শব্দটা ব্যবহার করা হয়েছে সুস্থিত আয়নের, মানে যেটা আছে যেগুলি স্থিতিশীল আয়ন, তা সেখানে যদি ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাহলে সেটা অবস্থান্তর। তুমি মনের মাধুরী মিশে খামাকা অস্থিতিশীল একটা আয়ন লিখে যদি দেখাও যে এখানে ডি অরবিটাল আংশিক পূর্ণ অতএব অবস্থান্তর, তাহলে হবে না। হ্যাঁ, কই শুভ? যেমন আমি আপনার এই গ্রুপের ট্রু স্টুডেন্ট কাবিল শুভ, খুব বেশি দিন লাগবে না তোমাকে আমি গ্রুপ থেকে বের করে দিব। তুমি সব সময় ক্লাসের শেষ দিকে আসো, কি ঠিক আছে? ক্লাসে প্রথম থেকে জয়েন করতে হবে। এখন যদি তোমাকে এখন থেকে যদি শুভকে ক্লাসের একদম শেষ দিকে দেখি, তাহলে ক্লাস থেকে ইনশাআল্লাহ সামনের দিন থেকে আমরা বের করে দিব। সবাই ক্লিয়ার ভাইয়া? আমার বিশ্বাস সবাই অবস্থান্তর মৌল জিনিসটা কি এখন ক্লিয়ার হয়ে গেছ? আমার বিশ্বাস প্রত্যেকটা শব্দের অর্থ তোমরা এখন বোঝো। কোন ডি ব্লক মৌলের কমপক্ষে একটা আয়নটা সুস্থিত হতে হবে। খামাকে একটা আয়ন এরকম লিখলে হবে না, যেখানে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকবে, সেই মৌলগুলাকেই বলি আমরা অবস্থান্তর মৌল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ না, তোমরা সবাই লিখেছো, তিথি, আশিক সবাই লিখেছো, খুব সুন্দর বুঝেছো, থ্যাংক ইউ। তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করলাম। তোমাদের যাদের কাছে কনসেপ্ট বুক আছে তোমরা দেখবা যে এই অবস্থান্তর মৌল আর ডি ব্লক মৌলের এই সংজ্ঞা থেকে কত প্রশ্ন এসেছে, এমনকি গ নাম্বারও দিতে পারে। উদ্দীপকে মনে করো এরকম কিছু মৌল দিল, আয়রন, কপার, জিঙ্ক দেওয়া হলো, দিয়ে উদ্দীপকের গ নাম্বারে বললো উদ্দীপকে উল্লেখিত কোন মৌল অবস্থান্তর সেটা ব্যাখ্যা করো, গ নাম্বারে দিতে পারে। ওকে, তাহলে যেহেতু এখন তোমাদের পূজা চলছে, অনেক হিন্দু স্টুডেন্ট জয়েন আছে, চারিদিকে পূজার এই যে ঢাকঢোলের শব্দ, হয়তো একটু কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে, তাই আমরা বেশিক্ষণ ক্লাস করব না, ক্লাস টাইম এখানেই শেষ করছি। এখন দেখে নাও আগামী পর্বে কি হবে। আগামী পর্বে হবে এই যে অবস্থান্তর মৌলগুলো তাদের আয়নের সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, এই আংশিক পূর্ণ থাকার কারণে তারা কি কি চরিত্র প্রদর্শন করে, সেই চরিত্রগুলো নিয়ে আমরা সামনে ক্লাসে আলোচনা করব, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভ কামনা রইল। শুভরাত্রি।